নমস্কার। ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। সোম থেকে শুক্র জনতার দরবার। আজকে বুধবার। সিবিআই তদন্তভার গ্রহণ করেছে, 10 দিন হয়ে গেল। এখনো পর্যন্ত প্রশ্ন সবার, বিচার কবে পাবে? আরজি কর কবে বিচার পাবে? আজকেও উত্তাল গোটা কলকাতা বিভিন্ন দিকে। যেমন আজকে স্বাস্থ্য দপ্তর অভিযান, স্বাস্থ্য ভবন অভিযান ছিল, আরজি কর সহ বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াদের। কিন্তু তারা স্বাস্থ্য ভবনে আলোচনা করেছেন, স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছিল তাদের, কিন্তু তারা সন্তুষ্ট নন। কারণ সেই প্রিন্সিপাল, নতুন প্রিন্সিপাল, তিনি সেই যে গিয়েছিলেন 15ই অগস্ট দিনের বেলা এবং ঘেরাও হয়েছিলেন, সিবিআই তাকে বের করে এনে সিজিও কমপ্লেক্সে ছেড়ে দিয়েছিল, তারপর থেকে লাপাতা, তাকে পাওয়া যাচ্ছে না। তিনি আরজি করেন আসছেন না, আরজি করে যাচ্ছেন না। কোথায় প্রিন্সিপাল সুরিতা পাল? এই নিয়ে তাদের আন্দোলন। এছাড়াও বিভিন্ন দাবি ছিল যে যেদিন ঘটনা ঘটেছে সেই দিন, অর্থাৎ যেদিন তরুণী চিকিৎসক খুন, ধর্ষণ হয়েছে, নির্যাতন হয়েছে, সেদিন যারা যারা দায়িত্বে ছিলেন তাদের সকলের অপসারণ দাবি। যদিও দেখব করে নাকি স্বাস্থ্য ভবন থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে রাস্তায় এই আরজি কর এবং অন্যান্য মেডিকেল কলেজের আন্দোলনরত পড়ুয়াদের। তারা আপাতত আজকে সরে গেছেন, কিন্তু তারা দেখতে চান আগামীকাল সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। সেই স্ট্যাটাস রিপোর্টে কি আছে তারপরে তাদের আন্দোলনের গতি বিধি ঠিক করা হবে। আর নিউ টাউনে আইটি, হাইকোর্টে আইনজীবী সবাই আজকে মিছিলে। অন্যদিকে বিজেপিও আজকে থেকে বলা যায় অবস্থানে নেমেছে এবং আজকে বিবেক অগ্নিহোত্রী পরিচালক, শুভেন্দু অধিকারী সকলে হাত ধরাধরি করে মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছেন। এই মিছিলে অর্থাৎ বিভিন্ন অবস্থানে, বিশেষ করে শ্যামবাজারের অবস্থানে শুভেন্দু অধিকারী তিনি কি বললেন বিরোধী দলনেতা, তার আগে পরিচয় করিয়ে দেব আমার সঙ্গে যারা আছেন এই মুহূর্তে। আমার সঙ্গে আছেন তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল, বিজেপি মুখপাত্র অভ্র সেন, আমার সঙ্গে আছেন সিপিআইএম এর পক্ষ থেকে শুভজিৎ সরকার এবং চিকিৎসক মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র। আমি আসব, তবে তার আগে শুভেন্দু অধিকারী কি বললেন একবার দেখাবো, যেটা শুভেন্দু অধিকারী এই যে ইমেজ নিয়ে বলেছেন, বাংলার ইমেজ নিয়ে কি বললেন দেখুন। ঘটনা, এই ঘটনা অন্য কোন ঘটনার সঙ্গে তুলনা করা চলবে না। গোটা হসপিটাল সিসিটিভিতে মুড়ে রাখার কথা। যে বেদনাদায়ক ঘটনা ঘটেছে, এই ঘটনা সমাজের ক্ষেত্রে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা হয়ে গেছে। আমরা বাঙালি হিসেবে বাইরে পরিচয় দিতে পারি না। আমরা আজকে লজ্জায় মাথা হেট হয়ে গেছে সমগ্র বাঙালি সমাজে এবং পশ্চিমবঙ্গে। আমি সরাসরি চলে যাব মৃত্যুঞ্জয়ের কাছে। মৃত্যুঞ্জয়, বাংলার বদনাম করা হচ্ছে বলে তোমরা অভিযোগ করো, কিন্তু আজকে যে অভিযোগগুলো উঠছে পর 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 পর, পুলিশের ব্যর্থতার অভিযোগ। এই সন্দীপ ঘোষ যদি আগে তদন্ত করতে দেওয়া হতো, তাহলে সন্দীপ ঘোষ এরকম ভাবে গেড়ে বসতে পারতেন না আরজি করে। বিভিন্ন ধরনের অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমরা ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ দেখিয়েছি এবং অনেকে বলছেন, অনেকেরই অভিযোগ সেই সমস্ত কিছু জেনে প্রতিবাদ করতে গিয়েই হয়তো খুন হয়েছেন ওই তরুণী চিকিৎসক। এটা কি বাংলার বদনাম তারাই করলেন না, এই সন্দীপ ঘোষ, সঞ্জয় বশিষ্ঠ বা পুলিশ? অয়নদা শোনা যাচ্ছে না। হ্যালো, আমি শোনা যাচ্ছি? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে। অয়নদা প্রশ্নটা আরেকবার করলে ভালো হয়, আমি প্রথম শুনতে পারিনি, পুরো কথাটা ব্রেক হয়ে আসছে। এবার আমার কথা শুনতে পাচ্ছ? মানে শোনা যাচ্ছে না ক্লিয়ার, তবু বলুন। একটা হচ্ছে যে পুলিশের ব্যর্থতার অভিযোগ উঠছে। সন্দীপ ঘোষের মতো একজন প্রাক্তন অধ্যক্ষ, তিনি যেভাবে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আরজি করে, সেই তদন্ত আগে যদি হতো। সঞ্জয় বশিষ্ঠ যিনি প্রাক্তন সুপার, তার বিরুদ্ধে অভিযোগ উঠছেন। এরাই কি বাংলার বদনাম করছে না? দেখুন অয়নদা, আমাদের পরিষ্কার বক্তব্য, আমার মনে হয় সারা বাংলার, সারা ভারতবর্ষের একটাই বক্তব্য, যে ঘটনা, পাশবিক নারকীয় ঘটনা ঘটেছে, মূল অভিযুক্ত যে বা যারা আছে তাদের শাস্তির ব্যবস্থা করুন এবং নির্যাতিতাকে তাকেই আমরা কিন্তু সম্মান জানাতে পারবো, তার পরিবারের পাশে থাকবো।
তো সেখানে দাঁড়িয়ে আমরা প্রথম দিন থেকে বলছি, আমাদের নেত্রী বলেছে যে আমরা দর্শকের সাথে এই ধরনের পাশবিক ঘটনার সাথে যারা যুক্ত তাদের ফাঁসি চাই। 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছিল একজন অভিযুক্ত, তারপর থেকে সিবিআই তদন্ত করছে, তার প্রোগ্রেশন আমরা জানা নেই। সন্দীপ ঘোষ, আমরা বারবার বলছি অয়নদা, সন্দীপ ঘোষ আর যেই হোক, সন্দীপ ঘোষ যদি কোনো কিছু আড়াল করার থাকে বা কোনো কিছু যদি আড়াল করে থাকে বা যদি তার অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট থেকে কোনো ফেলিওর হয়ে থাকে, সিবিআই তদন্ত করছে। সিবিআই আগামীকাল 22 তারিখ সুপ্রিম কোর্টে তাদের প্রাথমিক রিপোর্টটা জমা দিতে হবে। আমরা ওয়েট করে আছি যে সিবিআই কি রিপোর্ট জমা দেয়। যেই সন্দীপ ঘোষের নামে বলা হচ্ছে 2022 আরজিকর হাসপাতালকেই 2022 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা বিশেষ পুরস্কার দিয়েছে। একটি সংবাদ মাধ্যম তাকে আরজিকর হাসপাতালকে বেস্ট হসপিটালের পুরস্কার দিয়েছে সরকারি হাসপাতালের, এবং সন্দীপ ঘোষ সেই প্রাইজ নিচ্ছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা প্রাইজ দিয়েছে। তাহলে আমার বক্তব্য, এত ধরনের অভিযোগ, এত অভিযোগ যে এখন এই ঘটনার পরে উঠে আসছে বা বলা হচ্ছে 2021 সালের পর থেকে আরজি করে এত ঘটনা ঘটিয়েছে সন্দীপ ঘোষ, আমি অয়নদা পরিষ্কার বলছি, সন্দীপ ঘোষ যে কোনো ধরনের যদি এরকম ঘটনা ঘটিয়ে থাকে তার বিরুদ্ধে যে কোনো তদন্ত, যেমন সিট এখানকার আমাদের রাজ্য সরকার সিট গঠন করেছে, তার এখানকার আরজি করে দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সিবিআইও যদি কোনো কিছু আগামীকালের জন্য পরতে অভিযোগ জানানো হয়েছিল রাজ্য ভিজিল্যান্স কমিশনে, কিন্তু অভিযোগ কোনো এক স্বাস্থ্য ভবনের কর্তার বাধায় সেই তদন্ত শুরু হয়নি। তাহলে সংবাদ মাধ্যম জানবে কি করে বা কেন্দ্রীয় সরকার জানবে কি করে? আমি দেখাবো আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে, প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে, যিনি এখনো সিজিওতেই বসে আছেন। দেখুন, নানা অভিযোগ, নানা দোষ, নিশানায় সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। টাকা 9-6, বেওয়ারিশ দেহ বিক্রি, মেডিকেল বর্জ্য পাচার, পাশ করাতে টাকা, টেন্ডারে কাটমানি, টেন্ডারে স্বজন পোষণ। অভিযোগের তালিকা দীর্ঘ। অভিযোগ, এই সন্দীপ ঘোষের জমানাতেই আরজি করে আসা বেওয়ারিশ দেহ ল্যাবরেটরিতে বিক্রি করে দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর দাবি করেছেন আরজি করেরই প্রাক্তন ডেপুটি সুপার। ডেড বডি স্ক্যাম আছে, উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল। অভিযোগ, টাকা নিয়ে ডাক্তারি পড়ুয়াদের পাশ করাতেন সন্দীপ। পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে রেট 8 থেকে 10 লক্ষ টাকা, আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে রেট 4 থেকে 5 লক্ষ টাকা। ইচ্ছে করে করানো হতো, এরকম অনেক ছেলে আছে যাদের ফেল করিয়ে পাস করানো হয়নি। ইন্টার্নশিপ কমপ্লিশন খোঁজ করুন, অনেক ছেলে আছে যাদের মানে ক্যারিয়ার উনি নষ্ট করে দিয়েছিল। আলাদা লেভেলের একটা লোক সন্দীপ ঘোষ। আন্ডার গ্রাজুয়েট, ফাইনাল ইয়ার, ইন্টার্ন, এরকম প্রত্যেকটা কলেজের একটা মুষ্টিমেয় একটা চাঙ্ক আছে যারা এর থেকে ডাইরেক্ট সুবিধা পায়। ছেলে বা কেউ একজন সাপ্লি পেয়েছে, ইন্টার্ন দাদা বললো পরের দিন, ভাই ফাইনাল ইয়ারে সাপ্লি পেয়েছিস, পাস করিয়ে দেবো 10 লাখ টাকা। 10 লাখ টাকা দিয়ে দিল, 2 লাখ টাকা সন্দীপ ঘোষ, 8 লাখ টাকা ইন্টার্ন। এরকম হামেশাই হচ্ছে। এরকম বহু অভিযোগ মানে ওনার বিরুদ্ধে আছে। প্রত্যেকটা ইয়ারে একটা করে ফাইনাল পরীক্ষা হয়, সেই ফাইনাল পরীক্ষাতে তার প্রিয় পাত্রদের বেশি নাম্বার পাইয়ে দেওয়া, এবং যারা প্রতিবাদ করতো বিভিন্ন ইস্যুতে তার বিরুদ্ধে, তার যত দুর্নীতি আছে সেই দুর্নীতির বিরুদ্ধে, তাদেরকে ফেল করিয়ে দেওয়া এবং একজনকে একাধিকবার ফেল করিয়ে দেওয়া। এই অভিযোগ বহু ছাত্ররা বহুবার করেছে এবং সামনাসামনি করেছে। অভিযোগ, সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকার সময় ব্যবহার হয়ে যাওয়া সিরিঞ্জ, স্যালাইনের বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভসে সব মেডিকেল বর্জ্য পাচার করা হতো। এ নিয়ে তদন্ত হয় বলে দাবি আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। বায়োমেডিক্যাল স্ক্যাম, বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা সিরিঞ্জ ইউজ, স্লাইন বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস, এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। অভিযোগ, সন্দীপের জমানায় মাত্র 3 জন ঠিকাদার যাবতীয় কাজের বরাত পেতেন। অভিযোগ, এই স্বজন পোষণে সন্দীপের পকেট ভরত। এ অভিযোগ, প্রতি টেন্ডার থেকে 20% পর্যন্ত কমিশন দাবি করত সন্দীপের টিম।
অভিযোগ, আরজিকর হাসপাতালে বেআইনিভাবে পার্কিং এবং ক্যান্টিনও চালু করেন এই সন্দীপ ঘোষ। আন্ডার গ্র্যাজুয়েটদের কাউন্সেলিং এর খরচেও টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে। সন্দীপের আমলেই কাউন্সেলিং এ মাত্র 17 দিনে 14 লক্ষ টাকারও বেশি খরচ করা হয় বলে অভিযোগ। এক কথায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। টাকা নয় ছয়, বেওয়ারিশ দেহ বিক্রি, মেডিকেল বর্জ্য পাচার, পাশ করাতে টাকা, টেন্ডারে কাটমানি, টেন্ডারে স্বজন পোষণ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। নিউজ 18 বাংলা। আমি একটু ডক্টর মিত্রের কাছে যাব, যে হয়তো ওই তরুণী চিকিৎসকের নির্যাতন, খুন, ধর্ষণ এসবের সঙ্গে হয়তো ডিরেক্ট যোগাযোগ নেই সন্দীপ ঘোষের, কিন্তু ন্যাশনাল মেডিকেলের প্রাক্তনী হিসেবে এবং সন্দীপ ঘোষকে খুব ভালো করে চেনেন, এই ইস্যুতে আমি বলছি কতটা পাকা মাথা বিশ্বাসই করতে ইচ্ছে করছে না যে এই রকম অভিযোগ থাকতে পারে, কারণ তিনি উচ্চ মাধ্যমিকে 1989 সালে 79.9% পেয়েছিলেন। দেখুন, আবার একটা কথা খুব বারবার আমি যেটা বলি, সাইকোপ্যাথ কিংবা করাপ্ট কিংবা সোশিওপ্যাথ, এদের কিন্তু এদের কোনো রিলিজিয়ান হয় না, এদের কোনো বয়স হয় না, এদের কোনো গ্র্যাজুয়েট কি আন্ডার গ্র্যাজুয়েট একাডেমিক পারফরমেন্স এগুলোর উপর ডিপেন্ড করে না। সুতরাং এদের ব্রেনটা কাজই করে ইন আ ভেরি ভেরি টর্চুয়াস ওয়ে। অর্থাৎ এরা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেই কিন্তু রিওয়ার্ড সিস্টেমটা এদের অ্যাক্টিভেটেড হয়। অর্থাৎ এ ভালো কাজ করে কোনো আনন্দ পাবে না, এ কিন্তু কুকাজ করেই একটা রিওয়ার্ডেড হতে থাকবে। ঠিক আছে, আমি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে নয়, আমি একজন চিকিৎসক হিসেবে আপনার কাছে জানতে চাইছি যে এই সন্দীপ ঘোষ কুকাজ করার মতো মাথা যদি হয়ে থাকে, সেই কুকাজের মানে ইন্ধন যোগানোরও তো কেউ ছিল। নিশ্চয়ই এরা করে কি, একটা কথায় আছে না, বার্ডস অফ দি সেম ফেদার ফ্লাই টুগেদার। সুতরাং এটা যেটা হয়, এটা একটা গ্রুপ তৈরি করে নেয়। এরা যেখানেই যাবে, যে কারণে আমরা সবাই মিলে আমাদের স্টুডেন্টদের, এবং আমিও সেখানে ছিলাম, সন্দীপ ঘোষকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ঢুকতে বাধা দেওয়ার যেটা প্রচেষ্টা করা হয়েছিল, এবং আমরা সেখানে সাকসেসফুল হয়েছিলাম ওই একটা কারণেই। কারণ কি হচ্ছে, এক বস্তা ধরুন আলু আছে, সেখান থেকে সেই পচা আলুটাকে বের করে দিলে অন্য আলুগুলো যেরকম সঠিক থাকে, তেমনি সেই আলুটাকে, সেই পচা আলুটাকে আবার যদি অন্য আর একটা আলুর বস্তায় ঢুকিয়ে দেন, সেই খানকার আলুগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং আমরা কখনোই চাইনি এক্স ন্যাশনালাইট হিসেবে আমাদের অ্যাসোসিয়েশন বলুন, আমাদের জুনিয়র ডক্টরস বলুন, আর আজকে তো ন্যাশনাল আরজিকর মেডিকেল কলেজের কোনো বিভাজন নেই, আমরা কখনোই চাইবো না যে উনি কোনোভাবে কোনো কলেজের অধ্যক্ষ হিসেবে কিংবা কোনো রকম মানে পজিশনে ফিরে আসুন। কারণ ওনার মতো লোকেরা যেখানে থাকবে সেইখানে কিন্তু, এটা জানেন তো, কুমারটুলিতে আমি বলি অনেককেই যে এইটা ডেসক্রাইব করার জন্য, যে ঠাকুর তৈরি করে যখন, তখন মাটিটা দিয়ে ঠাকুর তৈরি করা হয়, আবার সেই মাটি দিয়েই কিন্তু কঙ্কালও তৈরি করা যায়। ডিপেন্ড করে আপনি কি তৈরি করছেন। আজকে শিক্ষকদের হাতে কিন্তু জুনিয়র ডাক্তাররা পরবর্তীকালে কি হবে না হবে অনেকটাই সেটা ডিপেন্ড করে। এবং ওনার আন্ডারে এই যে ইন্টার্নদের কথা আমরা শুনছি, উনি কিন্তু এইরকম ইন্টার্নদের ধীরে ধীরে মাটি দিয়ে তৈরি করছেন, পরবর্তীকালে যারা হয়তো আমাদের ডাক্তারি সমাজের আরেকটা লজ্জার কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা ডাক্তার হিসেবে আজকে সবাই ওনাকে নিয়ে লজ্জিত, কিন্তু এটা কি আমাদের পাওনা বলুন? যারা সমাজে এখনো আমি মনে করি যে ডাক্তারদের সত্যি আমরা অনেক সম্মান পাই, মানে হয়তো অনেক সময় বেশি পাই, যেটা আমাদের পাওয়া উচিত না, কিন্তু তাও সমাজ প্রত্যেকটা স্তর একটা সম্মান জানায়। তার কারণ হচ্ছে ডাক্তাররা কিন্তু জীবিত অবস্থা এবং মৃত অবস্থার মধ্যেখানে দাঁড়িয়ে থাকে। সেইখানে যদি এইরকম লোকেরা ঢোকে এবং এরা পরবর্তীকালে আরো নিজেদের মতো লোক তৈরি করে, তাহলে বুঝতে পারছেন আমাদের সম্মান কোথায় যাবে। সে তো হলো, অভ্র ডেডলাইন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে রবিবার, কিন্তু রবিবারের আগেই হাইকোর্ট যেহেতু সিবিআই কে তদন্তভার দিয়ে দিল, কিছু করার নেই, সিবিআই কে সমস্ত কিছু সঁপে দিল পুলিশ। 10 দিন হয়ে গেল, তারপরে আজকে সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে, 6 দিন হয়ে গেল। তুমি হয়তো বলবে সিবিআই এর প্রতিনিধি আমি নই, কিন্তু তোমরাই তো বারবার সিবিআই চাও, সেই কারণেই অভিযোগ উঠছে সিবিআই কি কোথাও ব্যর্থতার প্রমাণ আবার দেবে? মানুষ কি হতাশ হবে? না না, বিশ্বমানের খেলোয়াড়
দল হচ্ছে তার তৃণমূল কংগ্রেস, তো এই খেলোয়াড় দলের একদম সর্বোচ্চ নেত্রী যেই খেলাটা তত্ত্বাবধান নিয়ে করেছিলেন সেটাকে বুঝতে হবে, তারপর সিবিআইয়ের কথায় আসতে হবে। এই এক্ষুনি যে মৃত্যু এবং জীবনের মাঝখানে দাঁড়িয়ে থাকে ডাক্তাররা, এই ডক্টর সন্দীপ ঘোষ তাই দাঁড়িয়েছিলেন দাদা। আপনি এএনআই তে দেওয়া ওই ঘটনা ঘটার পরের দিন এই ডাক্তার সন্দীপ ঘোষের ইন্টারভিউটা দেখে নিন। উনি কি বলছেন? উনি বলছেন যে উনি আপ্রাণ চেষ্টা করেছিলেন নির্যাতিতার প্রাণ বাঁচানোর, কিন্তু এটা আনঅ্যাভয়েডেবল ছিল নির্যাতিতার প্রাণ যাওয়াটা। এটা বহু সংবাদ মাধ্যম দেখিয়েছে। এবার আমাকে একটু যুক্তিসঙ্গতভাবে বুঝিয়ে দিন নয়নদা, এই বক্তব্য যদি সন্দীপ ঘোষের সত্যি হয়ে থাকে তাহলে কি আমি ধরে নিলে খুব ভুল হবে যে ঘটনা ঘটার সময় সন্দীপ ঘোষ ওখানে ছিলেন প্রেজেন্ট, বা উনি জানতেন ঘটনাটা ঘটছে? এটা তো ওনার মুখ থেকে বেরোনো কথা। তো সন্দীপ ঘোষ একজন মহান ডাক্তার, কারণ উনি ভালো পায়ে প্লাস্টার করেন, সেই পা নাচানো যায়, সেই সবের মধ্যে আমি খুব একটা বেশি ঢুকছি না। কিন্তু আপামর জনতা, সমাজের প্রত্যেকটা বর্গের মানুষ সন্দীপ ঘোষের বিরোধিতা করলেও বা বিরুদ্ধে চলে গেলেও, ওনার বিরুদ্ধে এত অভিযোগ আসলেও আমরা কিন্তু ভিন্ন চিত্র দেখেছি আমাদের রাজ্যে। আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে প্রেস কনফারেন্স করে দাঁড়িয়ে বলছেন ও ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু ওকে আমরা ন্যাশনালে পাঠিয়ে দিয়েছি, অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। 4 ঘন্টার মধ্যে ওনার এরকম প্রাইস ট্রান্সফার, সেটা কিন্তু প্রশ্ন করেছে ক্যালকাটা হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টও। অন্য কেউ কিছু বললে সেটা কিন্তু হবে না। আবার তারপর কি দেখেছি যে আমাদের রাজ্যের মহান পুলিশ বিনীত গোয়েল, যেটাকে কলকাতা পুলিশের একদম মাথায় বসে রয়েছে, কামদুনি মামলায় মুখ্যমন্ত্রী যা চেয়েছিলেন সেই রেজাল্ট এনে দেওয়ার পরে উনি চেষ্টা করেছিলেন আপনার এই রেজাল্টটা এবারও এনে দেবেন। ওনার পুলিশ স্বাধীনতার রাত্রিবেলা আরজি করটাকে সামলাতে পারেন, 50-60 জন গুন্ডা এসে ভেঙে দিয়ে চলে গেল। তখন এরা বাথরুমে লুকাচ্ছিল, কম্বলের তলায় লুকাচ্ছিল, সিভিল ড্রেস খুঁজছিল, বলছিল ভগবানের ওপর ভরসা রাখুন। আবার এই পুলিশকেই আমরা দেখতে পাই এই মহান ডাক্তার সন্দীপ ঘোষের বাইরে পিকেটিং করে বসে থাকা। এটা হচ্ছে পুলিশ। আর আরেকটা, আপনি সিবিআইয়ের কথা যেহেতু জিজ্ঞেস করলেন, এবার আমি ওই কথাই আসি। সিবিআই তো পরে এসছে, হাইকোর্টের ইন্টারভেনশনে এসছে। তার আগে যে সুন্দর বিশ্বমানের খেলাটা কলকাতা পুলিশ খেললো, ওটা তো বুঝতে হবে। আপনাদের কাছেও রয়েছে, আমাদের কাছেও ভাইরাল ভিডিও এসছে যে ক্রাইম সিন মানে প্লেস অফ অকারেন্সের কথাটা আমি বলছি, সেমিনারের কক্ষ। আমাদের রাজ্যের কৌশলী কপিল সিব্বল মহাশয় গতকাল সুপ্রিম কোর্টে কি সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন দুটো কথা, খুব সুন্দর কথা। উনি বলেছেন যে এই যে ছবি ভিডিওগুলো বেরিয়েছে প্লেস অফ অকারেন্সের, এগুলো পুলিশের কোনো আগেই নাকি ওখান থেকে লোকজন ঢুকে ছবি ভিডিও তুলে নিয়েছিল। তাহলে কি ওই আরজি করের অধ্যক্ষ হিসাবে সন্দীপ ঘোষের দায় আসে না এই পুরো ক্রাইম সিনটাকে মাছের বাজার বানানোর? আর এটা কিন্তু ভুলে গেলে চলবে না, উনি নিজে একজন মহান ডাক্তার, বিশ্বমানের ডাক্তার। ওনার কিন্তু ফরেন্সিক সায়েন্স নিয়েও যথেষ্ট আইডিয়া আছে। তার মানে উনি যথেষ্ট ভালোভাবে জানতেন ওখানে যদি যে সে ঢুকে যায়, ফরেন্সিক এভিডেন্স আইদার কন্টামিনেট হবে বা ট্যাম্পার হওয়ার সমূহ বিপদ রয়েছে। তারপরে এটা করতে দেওয়া হয়েছে। তারপরে কলকাতা পুলিশ কি করেছে? 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি, 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি, 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি, 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি। এরকম একটা চ্যালেঞ্জিং জায়গায় বিনীত গোয়েল এই দায়িত্ব নিয়েছিলেন। বিনীত গোয়েল দায়িত্ব নিয়ে কি করেছেন? কাউকে কোয়েশ্চেনই করেননি, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনটাও মনে করেননি। জায়গায় জায়গায় ভৎসিত হয়ে তারপর উনি বারবার গিরগিটির মতো নিজের কথা বলতেছেন। ক্যাটাগরিক্যাল বক্তব্য রাখছি, সিবিআইয়ের উচিত এই বিনীত গোয়েলকেও কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা। এই ধরনের ইনভেস্টিগেশন চাইছে এবার বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিয়ে দাবি করলেন বিজেপি। অবশ্যই প্রয়োজন রয়েছে।